একটু পরে ইয়নহো আর জিমিন ক্লাস করে বেরিয়ে এলো। সে আগে থেকে গাড়িতে বসেছিল। ইয়নহো এসে ড্রাইভিং সিটে বসলো। জিমিন পেছনে বসে সামনে থেকে খোঁচানো শুরু করলো জাংকুককে নিয়ে। কি হয়েছে, খোঁচাচ্ছিস কেন? জাংকুক তোকে কোথায় নিয়ে গেছিল? জাহান্নামে নিয়ে গেছিল। তাতে তোর কি রে? আহা, রাগ করছিস কেন? তোকে চুমু খাবো? বই, তুই চুপ থাক। আমার মুখ দিয়ে আমি কথা বলবো, তোর কি রে? কিছুই না, তুই বল। আমার হায়াত কমে যাবে না বেশি কথা বললে? আল্লাহ, তুমি হেদায়েত দান করো এই মেয়েকে। এই দুজন ঝগড়ুটের মাঝে আমি এক অবলা পাটিসাপটা। তুই অবলা? তুই একটা ঝগড়াইটা। তোদের মতো ভাবিস না কি আমাকে? তোকে কিন্তু এক লাথি দিয়ে এই গাড়ি থেকে ফেলে দিব, বলে দিলাম ইয়নহোর বাচ্চা। তেকে ওরা বাসায় নামিয়ে দিল। ইয়নহো আর জিমিন চলে গেল। তে ওর রুমে চুপ করে বসে আছে। ওর প্রচুর রাগ লাগছে জাংকুকের হবু বউয়ের কথা ভেবে। তে ফোন হাতে নিয়ে বসে আছে। জাংকুককে ফোন দিবে কিনা তা ভেবে পাচ্ছে না ও। জাংকুক তো আর আমাকে ভালোবাসে না, ও এখন ওর হবু বউকে ভালোবাসে। কিন্তু তাও আমাকে এতবার করে মিস কেন করলো? আমার মনে তো ও নিজের জন্য জায়গা করে নিয়েছে, কিন্তু কি দরকার ছিল ওর এমনটা করার? আমাকে যদি ও সেদিন ভালোবাসার কথা না বলতো, তাহলে তো আমি নিজের মনে ওর জন্য জায়গা করতাম না। ভালোবেসে ফেলেছি ওকে নিজের মনের অজান্তেই, কারণ ওর ভালোবাসায় আমি নেশাগ্রস্ত হয়েছি। ইউর লাভ ইজ মাই এডিকশন জাংকুক। সে এক দীর্ঘশ্বাস ফেললো, ফোনটা হাত থেকে রেখে দিল। জাংকুকের ব্যাপারে আর কিছুই ভাবতে চাইছে না ও। ওর খুব ক্লান্ত অনুভব হচ্ছে, তাই ও বেডে থাকা বড় টেরিটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়েও পড়লো। জিমিনের মেজাজ প্রচন্ড রকমের খারাপ হয়ে আছে। তার কারণ একটাই, সুগা একটা মেয়ের পেছনে ঘুরঘুর করছে সকাল থেকে। কলেজেও সুগা ওই মেয়েটার পেছনে ঘুরছিল। আবার এখন কোচিং এ এসেও রেহাই নেই। এখন কোচিং এ ওই মেয়ের পেছনে পড়ে আছে। জিমিন পারছে না সুগার মাথা ফাটিয়ে দিতে। কত বড় অসভ্য ছেলে দেখেছো? আমি ওনাকে ভালোবাসি আর উনি অন্য মেয়ের পেছনে লাইন মারে। শালা খবিশ একটা বজ্জাত পোলা। এদিকে জেনির পাশে গেলে বসে আছে সুগা। এক পাও সরছে না জেনির পাশ থেকে। জেনির কানের সামনে বক বক করছে দেখে জেনি বিরক্ত হচ্ছে। এক সময় সহ্য করতে না পেরে চিল্লিয়ে উঠলো, প্রবলেম কি তোমার? সেই সকাল থেকে আমাকে ডিস্টার্ব করছো কেন? আমি তোমাকে ডিস্টার্ব কোথায় করলাম? জাস্ট একটু কথাই তো বলছিলাম। লিসেন মিস্টার, ইয়া হোয়াটএভার। তুমি না নিজের সীমার মধ্যে থাকো। তুমি জানো আমি কে? আমার মতো একজন মানুষ? জি, বাট তাও আমার একটা রেপুটেশন আছে। আমি একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো নিজের ক্লাস দেখে মেশার চেষ্টা করো। আমাকে দেখে তোমার কি লো ক্লাস মনে হচ্ছে? আর যাই হও না কেন, আমার ক্লাসে যোগ্য তুমি না। আমার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আর তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি মিডল ক্লাস। তুমি নিজের ক্লাস বিবেচনা করে তারপর মেলামেশা করো? অবশ্যই, আমার কাছে আমার হাই রেপুটেশন অনেক ইম্পর্টেন্ট। তুমি আমাকে ইনসাল্ট করছো। বেশ করেছি, ইনসাল্ট করেছি। মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুরতে লজ্জা করে না? শাট আপ, জাস্ট শাট আপ। কাকে কি বলছো তুমি? তুমি কে? আমাদের কথার মাঝখানে শুধু শুধু কেন ঢুকছো তুমি? আমি কে বা আমি তোমাদের কথার মাঝখানে কেন ঢুকেছি তা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না, কারণ তুমি আমার ব্যাপারে জানার যোগ্যতা এখনো অর্জন করনি। হাউ ডিয়ার ইউ! আমার দেয়ার কতটুকু তা তুমি এখনো জানো না। তোমাকে আমি এই কলেজ থেকে বের করে দিব, বলে দিলাম। ও রিয়েলি? লিসেন জেনি, আমার বাবা আর এই যে তুমি এতক্ষণ যাকে ইনসাল্ট করলে, ওর বাবা দুজনেই কলেজের ওনার। তো তুমি আমাদের বের করতে পারো না পারো, আমরা কিন্তু তোমাকে ঠিকই বের করে দিতে পারবো। জেনি জিমিনের কথা শুনে বিস্মিত হলো, কারণ ওর জানা ছিল না এটা। নাইস জোক। আমি ফান করছি না, সত্যি বলছি। কালকে কলেজে টেপ পেয়ে যাবে। কি করবে তুমি? তোমাকে বের করব কলেজ থেকে উইথ রেড টিসি। ইম্পসিবল। সেটা তোমার সুগাকে ইনসাল্ট করার আগে ভাবা উচিত ছিল। সবার স্ট্যাটাস আর ক্লাসে সবকিছু না, ও তোমার সাথে মন থেকে মিশতে চেয়েছিল, আর তুমি স্ট্যাটাস দেখে মিশতে চেয়েছো বলে ওকে অপমান করেছো। কাজটা তুমি একদমই ঠিক করনি। এখন তোমাকে ভুগতেই হবে। তুমি সুগার হয়ে এত কথা কেন বলছো? তোমাকে বলতে হবে নাকি? জানার কৌতূহল। বাস সুগাকে আমি
হচ্ছে জিমিনের দিকে। ও কি করবে বুঝতে না পেরে আবারও রাগী চোখে জেনির দিকে তাকালো। তোমার সাথে আগামীকাল কলেজে দেখা হচ্ছে, তোমার কি হাল আমি করবো তুমি বুঝতেও পারবে না। সুগাকে কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল কোচিং থেকে। সুগা জিমিনকে পেছন থেকে অনেকবার ডাকলো কিন্তু জিমিন তাকালো না, তাই সুগা ব্যাগ নিয়ে দৌড়ে গেল জিমিনের পেছনে। সুগা কোচিং থেকে বের হলো, আশেপাশে তাকাতেই দেখলো জিমিন ওর গাড়িতে উঠছে। সুগা আবারও ডাকলো জিমিনকে কিন্তু জিমিন ওর দিকে ফিরলো না, উল্টো তাড়াতাড়ি করে গাড়িতে বসে চলে গেল। সুগা ভ্রু কুঁচকে তাকালো জিমিনের যাওয়ার দিকে। পরবর্তী মুহূর্তে ওর ঠোঁটে বড় হাসি রেখা ফুটে উঠলো। লিসা রেস্টুরেন্টে বসে ওর কিছু ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে। তখনই ইয়োনহো আর ইয়োনহোর কিছু বন্ধুরা ঢুকলো রেস্টুরেন্টে। লিসা কথার মাঝখানে খেয়াল করলো ওদের। পরক্ষণেই ও ভয়ে এক ঢুক দিল আর তাড়াতাড়ি টেবিলে নিতে বসে পড়লো। লিসার বাকি বান্ধবীরা অবাক লিসার কার্যক্রমে। লিসার বান্ধবীদের কিছু বলতে না দিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বললো। ইয়োনহো ঠিক লিসাদের পাশের টেবিলে বসে পড়লো। ইয়োনহো পাশের টেবিলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললো, কারণ ওই টেবিলে সব মেয়েরা ওদের দিকে তাকিয়ে আছে। ইয়োনহোর বন্ধুদের মধ্যে একজন বলে উঠলো, কি ভাই পাশের টেবিলে কি দেখিস? কাউকে পছন্দ হলো নাকি? মানবে লাড্ডু ফুটা লুচু ছেলে জানি কোথাকার। তুই না লিসাকে ভালোবাসিস? আমার হাতে কি অবস্থা করেছে ওই মেয়েটা দেখ। দেখে শুনে বাইক চালাতে পারিস না তুই? কে ছিল মেয়েটা? আর একটা বাচ্চাল মেয়ে ছিল, বোধহয় হাফ মেন্টালও ছিল। ওই কি বললেন আপনি? একটা মেয়েলি কণ্ঠ শুনে সবাই লিসার দিকে তাকালো। লিসা? তুমি? আমি বাচাল? আগে হ্যাঁ। আমি হাফ মেন্টাল? জি। শালার ঘরে শালা, তুই বাচাল, তুই 14 গোষ্ঠীর ফ্রেন্ড সার্কেল বাচাল, তুই হাফ মেন্টাল, তুই 14 গোষ্ঠীর ফ্রেন্ড সার্কেল হাফ মেন্টাল। এই কি বললে তুমি? তোমার সাহস তো কম না। তুই আমার সাহসে দেখছিস কি? একদম তুই তো গাড়ি করবে না। 100 বার করবো, তুই বলার কে? আর তোকে তো গাড়ি দিয়ে উস্টা মেরেছি জাস্ট। এখন তো মন চাইছে তোর উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেই। এই মেয়ে, তুমি যে মেন্টাল প্লাস একজন খুনি, তোমার বাবা মা কি সেটা জানে? কি? আমি খুনি? ওই আমি কি তোর খুন করছি নাকি যে আমাকে তুই খুনি বললি? শাট আপ! ইয়োনহোর চিৎকার শুনে সবাই চুপ হয়ে গেল। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? এই লিসা চুপ! তুমি চুপ করো। আগে বলো, তুমি সিদ্ধার্থের বাইকে তোমার গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছো কেন? আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? অবশ্যই তুমি ইচ্ছে করে দিয়েছো। তাহলে? তোরে বলছে? সিদ্ধার্থ চুপ থাক তুই। লিসা, কি? ধাক্কা কি ভুল বশতে লেগেছিল? হ্যাঁ। ওহ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সেটা তুমি না বললেও যাবো। হা। লিসা ওর ফ্রেন্ডদের সাথে চলে গেল। ইয়োনহো ওখানে বড় একটা শ্বাস ফেললো। শালা তুই এমন একটা মেন্টালকে ভালোবাসলি কেমনে? আল্লাহ জানে। এদিকে তে বড় সড় একটা আরামের ঘুম দিয়ে উঠলো। উঠেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ঘুমটা ওর বেশ ভালোই হয়েছে, কিন্তু মনটা এখনো খারাপ। কারণ হলো জাঙ্কুক। তে বুঝতে পারছে না ওর কি করা উচিত। হঠাৎ ফোনের মেসেজ টোন বেজে উঠলো। ও ফোনটা হাতে নিয়ে মেসেজ চোখ করে কেটে দিল। আজকে একটু পরে জাঙ্কুকের এনগেজমেন্ট, আর তারই ইনভাইটেশন এসেছে ওর কাছে। ও কাঁদতে কাঁদতে ওর বাপ্পির কাছে চলে গেল। মিস্টার নামজনের অফিসের সামনে এসে তে চোখের পানি মুছে নিল। তারপর সোজা ওর বাপ্পির অফিসে ঢুকে পড়লো। মিস্টার নামজনের পিয়ে থেকে দেখে দৌড়ে এলো। আরে ছোট ম্যাম, আপনি? বাপ্পি কোথায়? কনফারেন্স রুমে মিটিং এ আছেন। আচ্ছা। তে সেদিকে যেতে গেলে ওর বাপ্পির পিয়ে থেকে আটকে দেয়। তে রাগে চোখে তাকায় পিয়ের দিকে। কি হলো? স্যার এখন কাউকে ভেতরে যেতে অ্যালাউ করতে না বলেছি। আমাকে আপনার কি কাউকে মনে হয়? নিজের চাকরি বাঁচাতে চাইলে আমার সামনে থেকে সরে যান। সরি ম্যাম, এমন ভুল আর হবে না। তে সোজা কনফারেন্স রুমে ঢুকে গেল। কনফারেন্স রুমে সবাই তের দিকে তাকালো। তেকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কারণ এখানে প্রায় কম বেশি সবাই তেকে চিনে। মিস্টার নামজুন তেকে দেখে ওর কাছে এগিয়ে গেলেন। কি হয়েছে মামুনি, তুমি এখানে এলে যে? বাপ্পি, তোমার সাথে কথা আছে। এখানে বলা যাবে? নো বাপ্পি, কেবিনে চলো। আচ্ছা চলো মামুনি। হ্যাঁ। মিস্টার নামজুন মিটিং ক্যান্সেল করে দিয়ে নিজের কেবিনে যায়। কি হয়েছে আমার মামুনির? বাপ্পি, জাঙ্কু। তে ঠোঁট উল্টিয়ে ফেললো। ওর চোখে পানি জমে গিয়েছে। মামুনি, তোমার চোখে পানি কেন? বাপ্পি, আজকে জাঙ্কুকের এনগেজমেন্ট। হ্যাঁ মামুনি, আমি জানি তো, জেহব সাহেব ইনভিটেশন পাঠিয়েছে। বাপ্পি, আমি জাঙ্কুককে ভালোবাসি। কথাটা বলে তে মাথা নিচু করে ফেললো। তে বাপ্পি মুচকি হাসলো মেয়ের কথা শুনে। সাথে সাথে আবার চেহারাটা আগের মতো করে ফেললেন। মামুনি, তুমি শিওর যে তুমি জাংকুককে ভালোবাসো? বাপ্পি, আমি ওকে আগে থেকে ভালোবাসি, কিন্তু ওর অ্যাটিটিউড আর ওর অহংকারী স্বভাবটা আমার পছন্দ ছিল না। তাই আমি ওর সাথে কথা বলতাম না আর সবসময় ওর থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। কিন্তু এখন আর পারছি না, কারণ ভালোবাসি ওকে আমি। ওর প্রতি আমার ভালোবাসাগুলো আগের থেকেও বেশি বেড়ে গেছে।
মামনি শোনো, আমি কখনো তোমাকে কোনো কিছুতে বাধা দেইনি বা না করিনি। তোমার মতের গুরুত্ব আমরা সবসময় দিয়েছি, আর এটা তো তোমার সারা জীবনের ব্যাপার। তাহলে কি করে তোমার গুরুত্ব না দেই বলো তো? তাই তুমি যা চাইবে তাই হবে। বলো তুমি কি চাও এখন? আমি জাঙ্কুককে চাই বাপ্পি। নিজের জিনিস তুমি সবসময় নিজে অর্জন করে নিয়েছো, তবে আজ কেন আমার কাছে চাইছো? আজকেও তুমি নিজে অর্জন করে নাও। কিন্তু কিভাবে বাপ্পি? তুমি তো এত ভীতু ছিলে না মামনি, তোমাকে আমি সবসময় কি শিখিয়েছি? যত বড় সমস্যাই হোক না কেন সবসময় সৎ সাহসের সাথে লড়াই করতে হবে। তাহলে এখন কি করা উচিত? জাঙ্কুকের কাছে গিয়ে ওকে নিজের বলে দাবি করা। তো যাও। থ্যাংক ইউ বাপ্পি, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। এখন যাও মামনি। সে ওর বাপ্পিকে জড়িয়ে ধরে তারপর দৌড়ে বেরিয়ে গেল। সে গাড়ি নিয়ে সোজা জাঙ্কুকের বাসায় চলে গেল। জাঙ্কুকের বাসার সামনে গাড়ি থামালো। পুরো বাড়িতে ফুল ভলিউমে গান চলছে, মেহমান দিয়ে পুরো বাড়ি ভরপুর। সে আশেপাশে তাকিয়ে জাঙ্কুককে খুঁজতে লাগলো, কিন্তু জাঙ্কুককে কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ ওর চোখ গেল একপাশে কিছু মেহমানদের সাথে দাঁড়িয়ে কথা বলছে জাঙ্কুক, আর জাঙ্কুকের হাত ধরে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। হয়তো সেই মেয়েটার সাথে জাঙ্কুকের এঙ্গেজমেন্ট হচ্ছে। সে দৌড়ে জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুককে টেনে মেয়েটা থেকে আলাদা করলো। মেয়েটা অবাক হয়ে তাকালো তের দিকে। জাঙ্কুক তের দিকে তাকাতেই ওর মেজাজ খারাপ হয়ে গেল, কারণ তে একটা জিন্স আর শার্ট পরে চলে এসেছে। তোমার সাথে আমার কথা আছে বলেই তে জাঙ্কুকের হাত ধরে টেনে উপরে জাঙ্কুকের রুমে নিয়ে গেল। এদিকে লিসা আর সুগা বসে আছে। মিস্টার নামজনের সাথে জিমিন আর ইয়োনহো এবং তাদের ফ্যামিলি চলে এলো জাঙ্কুকদের বাসায়। সুগার চোখ গেল গেট দিয়ে ঢোকা জিমিনের দিকে। জিমিনের দিকে তাকাতেই ওর চোখ জিমিনের দিকেই আটকে গেল। বেবি পিঙ্ক কালার গাউনটায় ওকে দেখতে চমৎকার লাগছে। লিসা সুগার দিকে তাকিয়ে দেখে ও হা করে সামনে তাকিয়ে আছে। লিসা সুগার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে তের পুরো পরিবারকে দেখতে পেল। ইয়োনহোর দিকে চোখ যেতেই ও মনে মনে একটা কথাই বলল, মিস্টার হ্যান্ডসাম। জিমিন আশেপাশে তাকিয়ে সুগাকে খুঁজতে লাগলো। তখনই ওর কানের সামনে গরম নিঃশ্বাস অনুভব করলো। আমাকে খুঁজছো? সুগার গলার আওয়াজে ও চমকে উঠলো। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখে সুগার প্যান্টের পকেটে হাত দিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। জিমিন এক বড় ঢোক গিলল, তারপর নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। পাগল নাকি? তোমাকে খুঁজতে যাবো কোন দুঃখে? আচ্ছা তাই তো, কাকে খুঁজছিলে? আমি তো জাঙ্কুককে খুঁজছিলাম। মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কোথায় বললাম? যা সত্যি তাই তো বললাম। ইউ আর লাইং জিমিন। নো। ইয়েস ইউ আর। আরে আজব তো, আমি বললাম না আমি তোমাকে খুঁজছিলাম না, আমি জাঙ্কুককে খুঁজছিলাম। আমাকে ভালোবাসো? কি নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো? হ্যাঁ, প্রতিনিয়ত দেখি, আর আমি জানি আমি অনেক হ্যান্ডসাম আর পারফেক্ট একজন মানুষ। জিমিন মনে মনে বলে, মিস্টার পারফেক্ট। নিজের ঢোল নিজেই পিটায়। আমার ঢোল তো আমাকেই পিটাতে হবে, অন্য কেউ এসে তো আর আমার ঢোল পিটিয়ে দিয়ে যাবে না, তাই না? নাও টেল মি, ডু ইউ লাভ মি অর নট? অফ কোর্স নট। তাহলে জেনির সামনে বললে যে? তখন তো ভুলে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল। সত্যি কথা সবসময় মুখ ফুসকে বের হয়। জিমিন সুগার সাথে কথা পারছে না দেখে ও স্বীকার করে নিল সত্যিটা। হ্যাঁ ভালোবাসি। তো কি হয়েছে? কি করবে তুমি? মাথা মোটা একটা, সবার ভালোবাসা বুঝে, খালি আমার ভালোবাসাটাই বুঝে না। ঘ্যারত জানি কোথাকার। আই লাভ ইউ টু বলে জিমিনকে জড়িয়ে ধরলো। জিমিন থম মেরে দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারছে না ওর সাথে কি হলো এইমাত্র। সুগা ওকে একটু জোরে জড়িয়ে ধরতে ও চিল্লে উঠলো, ছাড়ো। কি হয়েছে? কি বললি একটু আগে? আই লাভ ইউ টু বলেছি। শালা, তুই আমারে ভালোবাসস অথচ বলস নাই তুই আমারে দিয়ে প্রপোজ করাইছস। তোর সাহস তো কম না। আর কত আই লাভ ইউ টু, আর তোর লাভ ইউ টু এর গোষ্ঠী কিলাই। আরে আরে জিমিন থামো, কুল মাথা ঠান্ডা করো। এত হট হয়ে কি করবে বলো? কি কইলি তুই? আজাইরা ফাক্কর মারার আর জায়গা পাস না তাই না? এই মেয়ের সাথে সারা জীবন থাকবো কি করে আমি? ভাবছি সুগা। চলতে থাকুক ওদের খুনসুটিময় ভালোবাসা এইভাবে। ইয়োনহো লিসার দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে, কিন্তু লিসা ওকে উপেক্ষা করে অন্য একটা ছেলের সাথে হেসে কথা বলছে দেখে ইয়োনহোর গা জ্বলে যাচ্ছে রাগে। ভালোবাসি আমি, আর তার ভাগ বসাচ্ছে অন্য কেউ? না, কখনো হতে দেওয়া যায় না। লিসা শুধু আমার, ভালোবাসি আমি লিসাকে। না, আজকে আমি আর চুপ থাকবো না। আজকে লিসাকে আমি প্রপোজ করেই ছাড়বো। ইয়োনহো লিসার সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। সাথে সাথে ইয়োনহোর হাওয়া ফুস হয়ে গেল। ইয়োনহোর হাত পা কাঁপতে লাগলো। লিসা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইয়োনহোর দিকে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই সামান্য কথাটা তুমি আমাকে বলতে পারছো না? প্রতিদিন বলতে এসেও না বলে চলে যাও কেন ইয়োনহো? একবার বলেই তো দেখো, আমি তোমাকে ফিরিয়ে দিব না কখনো। আচ্ছা আজকেও কি না বলে চলে যাবে তুমি? লিসা? হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ মানে না, মানে হ্যাঁ। কি বলবে বলো? না মানে আসলে বলো ইয়োনহো। আমি আসলে আমি
কি হলো বলো? আমি বলতে এসেছিলাম আসলে আমি ইয়নহ, তুমি প্রায় কিছু বলতে আসো কিন্তু বলো না, আজকে তোমাকে বলতেই হবে, বলো। কিছু না লিসা, সরি তোমার টাইম নষ্ট করার জন্য। ইয়নহ, হুম। তুমি একটা মুখ পুরো হনুমান, বজ্জাত ছেলে, শয়তান একটা। লিসা আশেপাশে তাকিয়ে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে ইয়নহর মুখে মারলো। অসহ্য একটা। লিসা রেগে হনহন করে চলে গেল। ইয়নহ বুঝতে পারলো না ওর সাথে কি হলো। ও বেকুব হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু লিসা যে রেগে আছে তাও বুঝতে পারলো, কিন্তু কেন রেগে আছে সেটা বুঝলো না। ইয়নহ রুমাল দিয়ে নিজের মুখ মুছে লিসার পেছনে পেছনে গেল। বাইরে এসে লিসার পেছনে যাওয়ার সময় ও খেয়াল করলো সুগা আর জিমিন একে অপরকে জড়িয়ে ধরে আছে। ইয়নহ ঠোঁটে হাসি ফুটলো। ইয়নহ আবারও লিসার পেছনে দৌড় দিল। ও খেয়াল করলো লিসা ছাদে যাচ্ছে। ও নিজেও ছাদে চলে গেল। ও ছাদে গিয়ে দেখলো লিসা রেলিং ধরে একপাশে দাঁড়িয়ে আছে। ইয়নহ গিয়ে লিসার পাশে দাঁড়ালো। লিসা তার টের পেল। কি হয়েছে, তুমি এখানে কেন? না আসলে তুমি ওভাবে রেগে চলে আসলে তো, তাই আর কি দেখতে এসেছিলাম। সুইসাইড করবো না, তাই টেনশন করতে হবে না, যাও এখান থেকে এখন। আচ্ছা আমার দোষটা কি সেটা তো বলবে। ওই শয়তান, জানোস না তোর দোষ কি? প্রতিদিন ভালোবাসি কথাটা বলতে এসে চলে যাক, এটা তোর দোষ। প্রতিটা নিয়ত আমাকে অপেক্ষা করাইছস তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য, কিন্তু এখনো শুনলাম না, এটা তোর দোষ। আজকে এই মুহূর্তে যদি ভালোবাসি কথাটা না বলিস তাহলে তোকে এই ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিব। ভালোবাসি কথাটা বলতে গেলেই ওনার তুমি এনে শুরু হয়ে যায়, যত সব। বল ভালোবাসিস কিনা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বল বলছি এক্ষুনি। তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি? আমি কেন? তোর কাহিনী দেখে যে কেউ বলে দিতে পারবে যে তুই আমারে ভালোবাসিস। এখন বল, না বলবি না, প্রপোজ কর। আমি? তার মাইতে কি তোর বাপরে কইছি? না না, তা কেন? তাইলে আচ্ছা করছি। তাড়াতাড়ি। লিসা, আমি তোমাকে আমি আসলে তোমাকে ভালোবাসি। ইয়নহ চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাটা বলে ফেললো। পরবর্তীতে নিজের বুকে কারো অবস্থান টের পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে লিসা ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ইয়নহ অনেক অবাক হলো। আমিও ভালোবাসি তোমাকে। ইয়নহ খুশি হয়ে লিসাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশের চাঁদ সাক্ষী হয়ে রইল ওদের ভালোবাসার। এদিকে তে জাঙ্কুকের রুমে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তে থেকে নিজের হাত সরিয়ে দিল। কেন করছো আমার সাথে এমন? কেমন করলাম? তুমি এই এনগেজমেন্ট ভেঙে দাও। ইস, কেন ভাঙবো? আমার উঠবি বুঝি কষ্ট পাবে না? তুমি ওর কষ্টটা দেখছো আর আমারটা দেখতে পাচ্ছ না? তোমার আবার কিসের কষ্ট? জাঙ্কুক, অবুঝের মতো প্রশ্ন করবে না। তুমি ভালো মতোই জানো আমি কিসের কথা বলছি। না তো, আমি তো কিছুই জানি না। তুমি না সেদিন আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখন এত বউ বউ কেন করছো? আমার বউ আমাকে খুব ভালোবাসে, তাই। আমিও তো তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আল্লাহ, কি বলছো এসব তুমি? আমার বউ শুনলে তো কষ্ট পাবে। জাঙ্কুক প্লিজ আমাকে একটু বোঝো। অনেক দেরি হয়ে গিয়েছে তে। জাঙ্কুক। একটু পরেই আমার এনগেজমেন্ট, তাই নিচে চলো। তে আর কিছু বললো না, চোখ থেকে শুধু কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। জাঙ্কুক তের দিকে অবাক হয়ে তাকালো। চলো। 1 মিনিট। কি? তুমি কাঁদছো? না তো। ওহ আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এই অবস্থায় নিচে যাবে? কোন অবস্থায়? এই জিন্স আর শার্ট পরে? তো আমার এনগেজমেন্টে একটু তো ভালো জামা কাপড় পরে আসতে পারতে। আমি এখানে থাকতে আসিনি, আমি এখনই চলে যাব, তাই ভালো জামা কাপড়ের কোনো দরকার নেই। সে কি, তুমি চলে যাবে মানে? তুমি কোথাও যাচ্ছ না, আমার এনগেজমেন্টের পরেই যাবে তুমি। সরি বাট আমি থাকতে পারবো না। থাকতে তো তোমাকে হবে। প্লিজ জাঙ্কুক। কোনো কথা না, এই নাও এটা পরে আসো তাড়াতাড়ি, আমি তোমাকে হেল্প করার জন্য জিমিনকে পাঠাচ্ছি। কিন্তু তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক রুম থেকে বের হয়ে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো তে। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো জিমিন হাতে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তে শাড়িটা ভালোভাবে খেয়াল করতেই দেখলো এটা ওর পছন্দ করে দেওয়া সেই ধূসর রঙের শাড়িটা। তের চোখে পানি জমে গেল আবার। জিমিন এসে তেকে শাড়িটা পরিয়ে দিল। ধূসর রঙের শাড়িতে সাদা পাথরগুলো চিকচিক করছে। শাড়ির পাড় কালো হওয়াতে আরো বেশি ভালো লাগছে। আমাকে সাজানোর মানে কি জিমিন? জাঙ্কুক বলল তাই। তে আর কোনো কথা বলল না। জিমিন তেকে নিয়ে নিচে গেল। সবার চোখ তের দিকে। তের মাম্মাম এই প্রথম থেকে শাড়িটা দেখে বেশ অবাক হলেন, কিন্তু মেয়েকে দেখতে যে ভারী মিষ্টি লাগছে তাই আর কিছু বললেন না। মেয়ের সামনে গিয়ে মেয়ের মাথায় চুমু দিলেন উনি। তের বাপ্পি তের কাছে আসতেই তে মাথা নাড়িয়ে না ইশারা করলো। তের বাপ্পি বুঝতে পারলেন জাঙ্কুক এখনো তেকে কিছুই জানায়নি, তাও উনি কিছু বললেন না। জাঙ্কুক নেশাগ্রস্ত চাহনি মেরে তাকিয়ে আছে তের দিকে। তের দৃষ্টিও জাঙ্কুকের দিকে স্থির হয়ে আছে। হঠাৎ লিসা এনগেজমেন্টের অ্যানাউন্স করতেই জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে এসে নিজের হাত বাড়িয়ে দিল। তে সাথে সাথে মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক মুচকি হাসি দিল। তে প্রশ্নবোধক চাহনি মেরে তাকিয়ে আছে। জাঙ্কুক
তের সামনে হাঁটু ঘেড়ে বসে পড়লো। তে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু এর মাঝে আমার ইগো আর অ্যাটিটিউড এত বেশি ছিল যে তোমার থেকে নিজেকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারিনি নিজেকে তোমার ভালোবাসার জাল থেকে সরাতে। তুমিও আমাকে পছন্দ করতে আমি জানতাম, কিন্তু কখনো বোঝার সুযোগ দেইনি তোমাকে। তুমি আমাকে আড়ালে মিস্টার ক্রাশ বলতে, তাও জানি। এতটা কিভাবে ভালোবেসে ফেললাম তোমাকে জানি না, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি, বিকজ ইউ লাভ ইজ মাই এডিকশন। আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমিও কি আমাকে ভালোবাসো? তে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। তে জাঙ্কুকের প্রশ্নের উত্তরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। উইল ইউ ম্যারি মি তে? একটা রিং এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো জাঙ্কুক। তে মুখে হাত দিল, ওর চোখে খুশির জল চিকচিক করছে। তে আর এক মুহূর্ত দেরি করলো না জবাব দিতে। ইয়েস আই উইল। জাঙ্কুক তে বাম হাতে অনামিকা আঙুলের রিং পরিয়ে দিল। জাঙ্কুক উঠে দাঁড়াতেই তে জাঙ্কুককে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক আলতো করে চুমু দিল তের মাথায়। জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, তে সবাই কিন্তু দেখছে। সাথে সাথে তে জাঙ্কুককে ছেড়ে দিল। তের দিকে জিমিন একটা রিং এর বক্স এগিয়ে দিল। কি করব? আরে গাধি, জাঙ্কুককে রিংটা পরিয়ে দে। তে জাঙ্কুককে রিংটা পরিয়ে দিল। সবাই হাতে তালি দিয়ে উঠলো। কেমন লাগলো সারপ্রাইজটা? খুব 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 ভালো। এই ওয়েট, তার মানে এনগেজমেন্টটা আমার সাথেই হচ্ছিল? ইয়েস। কি? তোমাকে আমি পরে দেখে নিব শয়তান ছেলে। আর বাপকি মাম্মা, তোমরা আমাকে বলনি কেন? জাঙ্কক না করেছিল মামুনি। ওকে তো আমি দেখে নিব, করব না বিয়ে তোকে আমি। আর খুব ভালো, সবাই দেখে ওর কথায় নাচানাচি করছো। মানে মোট কথা হলো সবাই সবকিছু জানে, শুধু আমি কিছু জানতাম না, তাই তো? আরে তে, আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলতে মানা করেছিলাম। তোমার সারপ্রাইজের 14 গোষ্ঠীর তুষ্টি। করব না তোকে বিয়ে আমি, বান্দর ছেলে জানি কোথাকার। থাক তুই তো সারপ্রাইজ নিয়ে, বজ্জাত পোড়া। তে রেগে পুরো গুম হয়ে আছে। জাঙ্কুক তা দেখে অসহায় চেহারা বানিয়ে রেখেছে। তে রেগে জাঙ্কুকের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক সেই তখন থেকে তের পেছনে পেছনে ঘুরছে আর সরি বলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। জাঙ্কুক এখন নিজের কপাল নিয়েই চাপড়াচ্ছে। কেন যে তাকে সারপ্রাইজ দিতে গেল আল্লাহ জানে। এখন তো তার ফল ভোগ করছে। তে জাঙ্কুকের কোনো কথা শুনছে না বলে জাঙ্কুক তের হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। আরে ছাড়ো বলছি, তুমি আমাকে টাচও করবে না। আমার সম্পত্তিতে আমি হাত দিব না তো কি অন্য কেউ দিবে নাকি? ওই আমি সম্পত্তি? আইনো তো আমার বেটার হাত তুমি। খা, দূরে গিয়ে মুড়ি খা। নিজ হাতে খাইয়ে দিলে আমি তো খেতে রাজি আছি। শখ কত, সর সামনে থেকে। কেন সরবো? বলে জাঙ্কুক তের মুখে ফু দিল আর নিজের মুখটা আরো তের সামনে এগিয়ে নিল। জাঙ্কুক প্লিজ সরো। কেন? এমনি। না, এমনি এমনি তো ছাড়া যাবে না। বলো কেন সরবো, না হলে ছাড়বো না। আমার কেমন কেমন যেন ফিল হচ্ছে, তাই বলছি সরো। কেমন ফিল হচ্ছে? ধ্যাৎ, ছাড়ো তো। জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে আবার তের চোখের দিকে তাকালো। তে, মে আই কিস ইউ? তে দুই চোখ বড় বড় করে তাকালো। মুহূর্তেই দুই চোখ বন্ধ করে ফেললো। জাঙ্কুকের ঠোঁটের ছোঁয়াতে কিছু সময় পর জাঙ্কুক থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও মুচকি হেসে জড়িয়ে ধরলো তেকে। হ্যালো এভরিওয়ান, স্টোরিটি এখানে শেষ। আপনাদের কাছে স্টোরিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।